স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে এ রায় হয়। আদালত পর্যবেক্ষণে বলেছে, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেয়া ছিল বিচারের নামে অবিচার, লঙ্ঘন হয়েছে ফৌজদারি দণ্ডবিধির রীতিনীতি। রায়কে ন্যায় বিচারের পক্ষে নজিরবিহীন আখ্যা দিয়েছেন আজহারের আইনজীবী। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধে গণহত্যা সহ ৫টি অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ২৩ অক্টোবর সেই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ, যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াত ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে ১১৩টি যুক্তি তুলে ধরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন আজহার। গত ৮ মে শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করে আপিল বিভাগ। সর্বশেষ মঙ্গলবার সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে দেয়া সিদ্ধান্ত নিয়ে জানায়, ৭১-এর মানবতা বিরোধী অপরাধ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আজহারকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এখন থেকে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানানো হয়। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছে, চলমান বিচারে এই রায় কোনো প্রভাব ফেলবে না। যে আমরা প্রসিকিউশনে যোগদানের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-কে সংশোধন করে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে। অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পাবেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের সময়ে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয় এমন অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন। এই মামলাগুলা ছিল বিচারের নামে, এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে তৎপরতা দেখা গেছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আন্দোলনকারীরা সকাল থেকে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়। গত রাতে সচিবালয় ও এর সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ এবং অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে জুলাই মঞ্চের ব্যানারে একটি সংগঠন সচিবালয়ের বিপরীত দিকের রাস্তার ফুটপাতে অবস্থান নিয়েছে। তাদের দাবি, উদ্দেশ্যমূলকভাবে সচিবালয়কে অস্থির করতে ফ্যাসিবাদী চক্রের আমলারা এই আন্দোলন করাচ্ছে। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। পুলিশি বাধায় কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন চলছে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। স্বর্ণা, আজকে চতুর্থ দিনের মতো যে সরকারি যে চাকরি বিধিমালা অধ্যাদেশ ২০২৫-এর যে আইনটি পাশ হয়েছে, সেই আইন পাশের বিরুদ্ধে যে আন্দোলন
গত 4 দিন যাবৎ সচিবালয়ে চলছে, আজকে তার 4র্থ দিনে। আজকে সকাল থেকেই সচিবালয়ে কিন্তু নিষেধাজ্ঞা ছিল সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাইরে যে কোনো ধরনের সভা সমাবেশ এবং আপনার যে কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন করার নিষেধাজ্ঞা দিয়েছিল সচিবালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং সকাল থেকে আমাদের গণমাধ্যম কর্মীদেরও কিন্তু স্বাভাবিকভাবে যে সচিবালয়ে প্রবেশ করতো সেটাতে বাধা প্রয়োগ করা হয়েছে এবং আমরা এখন পর্যন্ত সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারিনি। আর আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, সচিবালয়ের ভিতরে সকাল থেকে বেশ কয়েকবার বেশ বড় আকারেই সমাবেশ এবং মিছিল করার চেষ্টা করেছিল। তারপরে বিক্ষিপ্তভাবে সেই মিছিল আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে চলে যায় এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন ভবনের নিচে অবস্থান করছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই সচিবালয়ের এই আন্দোলনকে কেন্দ্র করে আবার পাল্টা একটি আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, যে সকাল থেকে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন এবং দুপুরের পর থেকে বৈষম্য বিরোধী আরও একটি সংগঠন এসে এখানে যোগ দিয়েছে। এবং এই সচিবালয়ের 1 নম্বর গেটের ঠিক উল্টা দিকে ওসমানী মিলনায়তনের সামনে এখানে এই ছাত্ররা আন্দোলন করছে এবং অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলের যে আমলারা রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে, এমন দাবি তারা করছে। এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংগঠনের 4 জনকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে নিয়ে গিয়েছে, তাদের সাথে একটি আলোচনা করার কথা স্বরাষ্ট্র উপদেষ্টার। তারা এখন পর্যন্ত বের হয়নি, তারা ভিতরে আলোচনা করার জন্য ভিতরে প্রবেশ করেছে। আর এখানে সাধারণ যে কর্মীরা রয়েছে বৈষম্য বিরোধী, তারা মূলত এখানে আপনার সভা সমাবেশ এবং অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। আর সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, সোয়াত থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে পুরো সচিবালয়কে মূলত নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। তো এই ছিল মোটামুটি একটি থমথমে পরিবেশ। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হয়ে বিস্তারিত জানবো আপনার থেকে। এদিকে সাতক্ষীরার কুশখালী ও মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে 53 বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রামে 14 জনকে পুশিনের চেষ্টার সময় বাধা দেয় বিজিবি। ভোর 5:30টায় সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। এছাড়াও মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 30 জনকে পুশিন করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে 14 জনকে পুশিনের চেষ্টা করলে বাংলাদেশের পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আমার স্টেট হইল আসাম, এসপি অফিসের তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো আমার লয়ে এলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, আমার লগে সাথী ভাই 14 জন মিলে ইন্দাবার করে দিচ্ছে। বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লরেন্সে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে 14তম ব্যাচ ডেপুটি জেলার এবং 62তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করি। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, আমার বাহিনী সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিয়ে। সরকারের রাজস্ব আহরণের হার খুবই দুর্বল বলে মনে করছে সিপিডি। এই হারে রাজস্ব আহরণ হলে চলতি অর্থ বছরে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। অর্থনীতির চালচিত্র তুলে ধরতে রবিবার ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিং করে সিপিডি। লিখিত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে তারা। সিপিডির দাবি, এখন মহার্ঘ ভাতা দিলে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জনের চাকরির পদোন্নতি সহ পুনর্বহাল এবং সুযোগ সুবিধা দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়। আইনজীবীরা জানান, উচ্চ আদালতে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে নিজেদের বিরুদ্ধে পরোক্ষভাবে অবস্থান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 988 জনকে চাকরিচ্যুত করেছে। অথচ আদালতের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে 1213 জনের মধ্যে 988 জনকে চাকরিচ্যুত করে 225 জনকে বহাল রেখেছে। এই অবস্থায় 225 জনের মতো 988 জনকেও চাকরিতে ফিরিয়ে আনতে উচ্চ আদালত ও আপিল বিভাগের দ্বারস্থ হন তারা। আদালতের নির্দেশের কারণে যে প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছিল, তারা তাদের সেই ভুল সংশোধনের অংশ হিসেবে তারা আজকে আদালতের দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয় স্বয়ং। ওনাদেরকে চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কোনো আইনগত বাধা নেই। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো, সাথেই থাকুন। ফর পলিসি